আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যেটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জেনারেল এক্সামিনেশনে কি কি প্রশ্নগুলো ধরে এবং কিভাবে আমাদের এগুলো অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে 24টা পয়েন্ট আছে। এই 24টা পয়েন্ট আমরা 5টা বক্সের মাধ্যমে মনে রাখবো। 5টা বক্স আমি মুখে বলে দিচ্ছি, পরে হচ্ছে কখন ইনশাআল্লাহ লিখে দিব আর কি। তো 5টা বক্স হচ্ছে আমাদের এ বি সি ডি। প্রথমে আপনারা মনে রাখবেন কি এ বি সি ডি এন। এতে অ্যাপিয়ারেন্স, বিতে বডি বিল্ড, সিতে কোঅপারেশন, ডিতে ডিকুবিটাস, এনতে নিউট্রিশনাল স্ট্যাটাস। আচ্ছা, এবিসিডি দেখার পরে আমরা হচ্ছে মানে ইনিশিয়ালি অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, ডিকুবিটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস বা আমরা হচ্ছে কোঅপারেশন এগুলো দেখার পরে আমরা পেশেন্টের হচ্ছে যে তার যে দুইটা লিম্ব এবং হচ্ছে যে আমাদের যে ওভারঅল ফেস কিছু এক্সামিনেশন করতে হয় সেগুলো আমরা একটু নাম বলবো। একটা হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাভিং, কোলিনাইকে, লিউকেনিয়া। কয়টা পয়েন্ট হলো বলো তো? 6টা পয়েন্ট। ঠিক আছে, আবারও বলছি, আমাদের অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাভিং, কোলিনাইকিয়া, লিউকোনিকিয়া। কেমন? আচ্ছা, ঠিক আছে। তো এখন ভাইয়া একটু আপনাদেরকে আরেকবার অ্যাড করি। সেটা হচ্ছে এই তালে 6 ছেড়ে কত হলো বলো তো? 10টা। এরপর আমরা বডির ফ্লুইড স্ট্যাটাস দেখবো। সে হতে পারে সেটা ইডেমা অথবা ডিহাইড্রেশন। তাহলে কত হলো? 10 আর 2 কত? 12। আচ্ছা, এরপরে আমাদের বডি যে ভাইটালস এক্সামিনেশন সেগুলো আমরা দেখবো 4 নম্বর বক্সে। সেটা কি আমরা জানি? পালস, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার, জেবিপি বা জুগুলার ভেনাস প্রেশার, এরপর হচ্ছে আমরা টেম্পারেচার এগুলো দেখতে পারি। তাইলে এখানে মোটামুটি কয়টা পয়েন্ট হলো? 5টা পয়েন্ট। তাহলে 12 আর 5 কত হলো? 17। আচ্ছা, এর বাইরে আর কি কি আছে? যেমন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ নোড, এরপরে আমাদের আমাদের যে আমাদের যদি গাইনোকমেশিয়া আছে কিনা দেখবে, স্কিন কন্ডিশন, হেয়ার কন্ডিশন, এরপর আমাদের বেডসাইড ইউরিন টেস্ট, এরকম আরো 5-6টা আছে। তার টোটাল কয়টা দাঁড়ালো? তাহলে টোটাল হচ্ছে আমাদের দাঁড়ালো হচ্ছে কি কয়টা বলো তো? আমাদের টোটাল বলতে পারো 17 আর 6 23টা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে দেখবো। এখন অ্যাপিয়ারেন্স একটা পেশেন্টের কিরকম হতে পারে ভাইয়া? নর্মাল হতে পারে, ইল লুকিং হতে পারে, অ্যানশাস হতে পারে। এখন এটা দেখেই কিন্তু ডায়াগনোসিস করা যায়। এখন ব্যাপারটা বলতে পারো ভাইয়া কিভাবে? আমি একটু 1 মিনিট ওয়াইফাইটা কানেকশনটা অফ করে দিচ্ছি। কানেকশন অফ করলে তো ঠিক আছে। এখন অ্যাপিয়ারেন্স আমরা কি দেখতে পারি? যেমন এন্ডোক্রাইন ডিজিজ যদি কুশিং সিনড্রোম থাকে তাহলে মুন ফেস দেখতে পাবো। অ্যাক্রোমেগালি যদি হয় তাহলে প্রোট্রুডেড লোয়ার জ, ফ্রন্টাল ব্রোসিং, লার্জ লিপ এবং নোজ দেখতে পাবো। মেক্সিডেম হলে পাফি ফেস দেখতে পাবো। থাইরয়েডক্সিকোসিস হলে একজোপথ্যালমাস দেখতে পাবো। কেমন? আচ্ছা, এরপরে ডাউন সিনড্রোম বা থ্যালাসেমিক পেশেন্টের মঙ্গোলিয়ান একটা ফেস থাকবে। ফ্রন্টাল ব্রোসিং, মেলালাইনমেন্ট অফ দ্য জ অ্যান্ড টিথ থাকবে। এরপরে তোমার আমাদের যে হেয়ার মানে আমাদের যে স্কালের শেপটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এক্স-রে করলে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। ঠিক আছে, এরকম আমাদের মেলার প্রমিনেন্স আমরা দেখতে পাবো। এরকম বিভিন্ন ডিজিজে বিভিন্ন রকম দেখা যায়। আমরা একটু সামনে যাই। যেমন এজিএন বা নেফ্রোটিক সিনড্রোম আমরা পাফি ফেস দেখতে পাবো। এসএলই তে আমরা বাটারফ্লাই রেশ, হ্যাঁ, এটা দেখতে পাবো, খুব ইম্পর্টেন্ট। ইউনিল্যাটারাল টোসিস, যদি আমাদের টোসিস মানে কি আমাদের যে আপার আইলিডটা যদি ড্রপিং হয়ে যায়, হ্যাঁ, তাহলে এটা হয় আমরা থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসিতে আমরা দেখতে পাবো। কেমন? আমরা জানি লোয়ার পালপেট বা সুপিরিয়র মাসল দ্বারা থার্ড ক্র্যানিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই পায়। তো এক্ষেত্রে এটা যদি আমাদের পালসি হয়ে যায় তখন ওই মাসলটা ভালোভাবে ফাংশন করতে পারে না, তখন কিন্তু টোসিস হয়। আর বাইলেটারাল টোসিস হচ্ছে ট্যাবিস ডরসালিসে হয়। এখন খেয়াল করছো কিনা, এই জাস্ট অ্যাপিয়ারেন্স দেখে কতগুলো ডিজিজ আমরা দেখতে পাচ্ছি। যে এন্ডোক্রাইন কিছু ডিজিজ আছে, হ্যাঁ, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, মিক্সিডেমা, থাইরয়েডক্সিকোসিস, ডাউন সিনড্রোম, এজিএন নেফ্রোটিক সিনড্রোম, এসএলই, এরপর ইউনিলেটারাল টোসিস, বাইলেটারাল টোসিস, এতগুলা ডিজিজ জাস্ট যদি আমার ক্লিনিক্যাল আই আমি ডেভেলপ করতে পারি তাহলে আমি কিন্তু দেখিয়ে ডায়াগনোস করতে পারবো। আচ্ছা, ডিকুবিটাস মানে হচ্ছে পেশেন্টটাকে আসলে আমরা কোন পজিশনে দেখতে পাচ্ছি। এখন খুবই ইম্পর্টেন্ট, দেখবেন ওয়ার্ডে গেলে অনেক পেশেন্ট হচ্ছে বসা থাকবে, শোয়া থাকবে। তো আমাকে তখন চিন্তা করতে হবে যে এই পেশেন্টের অ্যাপ্রোচ আমাকে কিভাবে নিতে হবে। ডিকুবিটাস অন চয়েস মানে হচ্ছে পেশেন্ট তার নিজের মতো যে কোনো পজিশনে বসতে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন প্রপটা পজিশন মানে হচ্ছে দেখবেন পেশেন্ট একটু বসে আছে বা হচ্ছে পিঠের পেছনে 2-3টে বালিশ দিয়ে বসে আছে, একবারে উপর হয় বা সুপেন পজিশনে সে না শুয়ে প্রপড আপ পজিশনে যদি দেখেন তাহলে চিন্তা করবেন ওই পেশেন্টের মেবি ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি অথবা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। ঠিক আছে, অথবা ল্যাটারাল ডিকুবিটাস পজিশন যদি দেখেন যে একটু যে কোনো একদিকে কাত হয়ে আছে, হ্যাঁ, তখন বুঝবেন যে তার হয়তো প্লিউরাল ইফিউশন আছে, নিউমোথোরাক্স আছে, তাই না? আর ডর্সাল ডিকুবিটাস পজিশন যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে তার পেরিটোনাইটিস এর কারণে সে অনেক বেশি অ্যাবডোমিনাল পেইন দ্বারা আক্রান্ত। কেমন? এগুলো সে প্র্যাকটিক্যালি কিছু দেখালে ভালো হয়। যেমন এটা তো বুঝবেন অবশ্যই, আমরা যখন নামাজের সিজদায় যাই, সিজদা যাইলে যেরকম আমরা থাকি অনেকটা নি এলবো পজিশন যেটাকে বলা হয়,
এরকম অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টদেরকে আপনারা এই পজিশনে ওয়ার্ডে গেলে দেখতে পাবেন। তার মানে দেখেন ডিকুবিটাসটা আপনার রোগ আপনি দেখেই রোগ নির্ণয় করতে পারেন যদি আপনি এই ব্যাপারগুলো খেয়াল রাখেন। এরপরে তার ইন্টেলিজেন্স কথাবার্তা বলেই তো বোঝা যাবে সে কেমন, তার সে কোন লেভেল আছে, তার কনসিয়াস লেভেল কেমন, নিউট্রিশনাল বা তার হচ্ছে যে সে পড়াশোনা কেমন করছে, মানে ওভারঅল কিন্তু আমরা কথা বলে রোগীর সাথে তার ইন্টেলিজেন্স লেভেলটা বুঝতে পারি। আচ্ছা, বডি বিল্ডে অনেকের ঝামেলা হয়। বডি বিল্ড হচ্ছে আমাদের এভারেজ হতে পারে, বিলো এভারেজ হতে পারে, তাই না? আর এটা হচ্ছে নরমাল হেভি। আর অ্যাবনরমাল হচ্ছে টল স্ট্রেচার অর শর্ট স্ট্রেচার, অনেক লম্বা হতে পারে, খাটো হতে পারে, কেমন? কোঅপারেশন পেশেন্ট মেবি কোঅপারেটিভ অর নন কোঅপারেটিভ হতে পারে। নিউট্রিশন ওয়েল নারিশড এভারেজ ফর। তো এখানে অনেকে ভুল করে, দেখো বডি বিল্ড করবো এভারেজ, বিলো এভারেজ বা হেভি। আর অ্যাবনরমাল বডি বিল্ড হচ্ছে টল স্ট্রেচার অর শর্ট স্ট্রেচার, কেমন? আর নিউট্রিশন বলতে হবে ওয়েল নারিশড অথবা এভারেজ অথবা পুয়ার। আচ্ছা, এখন আমরা খুব ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো হচ্ছে অ্যানিমিয়া। তো অ্যানিমিয়ার ডেফিনিশন তো সে আমরা ফার্স্ট ইয়ার ফিজিওলজি থেকে পড়ে আসতেছি যে অ্যানিমিয়া আসলে কি। তো অ্যানিমিয়াতে আসলে আমাদের হিমোগ্লোবিন লেভেল কমে যায়, বাট এই লাস্ট এর লাইনটা বলতে হবে ইন ইন রেসপেক্ট অফ দ্য এইজ এন্ড সেক্স, এইজ এবং সেক্স অনুযায়ী এটার ভেরিয়েশন হয়, তাই না? যেমন মেলের ক্ষেত্রে 14 to 18, ফিমেলের ক্ষেত্রে 12 to 16, কেমন? এখন আমাদের আমরা সবাই জানি আমাদের অ্যানিমিয়ার কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকের ভিতরে আপনারা মনে রাখবেন সিটা, SITHA, আমরা এভাবে মনে রাখতাম আর কি। এস তে হচ্ছে সিডারোব্লাস্টিক, আই তে আয়রন ডেফিসিয়েন্সি, টি তে থ্যালাসেমিয়া, আর আরেকটা হচ্ছে আমাদের যেটা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, ঠিক আছে? তাহলে এই চারটে হচ্ছে আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, কেমন? আচ্ছা, ঠিক আছে। আর নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়ার ভিতরে আমরা জানি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে, এরপরে হিমোলাইটিক অ্যানিমিয়া, এরপরে হচ্ছে তোমার অ্যাকুইট হেমোরেজ, কেমন? এগুলো হচ্ছে আমাদের মোটামুটি নর্মোসাইটিক নর্মোক্রোমিক। আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হচ্ছে মেগালোব্লাস্টিক, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কেমন? এখন খুব ইম্পর্টেন্ট, এগুলো তো থিওরি, এগুলো আমরা আগে থেকেই জানি। এখন আমাদের অ্যানিমিয়াটা কই দেখতে হবে, এটা কিন্তু ফাইনাল প্রপোজ জিজ্ঞেস করা হয়। তো প্রথমত হচ্ছে লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে দেখবো, আমরা ডরসাম অফ দ্য টাঙে দেখবো, বাক্কাল মিউকাসে দেখবো, নেইল বেডে দেখবো, পাম অফ দ্য হ্যান্ড এন্ড সোল অফ দ্য ফুট, এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই দেখতে হবে, কেমন? এখন ক্লিনিক্যালি সে কিভাবে প্রেজেন্টেশন করবে আমাদের কাছে, তার হচ্ছে ফ্যাটিক থাকবে, ব্রেথলেসনেস অন এক্সারশন, যে একটু হাঁটা চলা করলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কষ্ট ব্যথা শুরু হয়ে যায়, হ্যাঁ? সে বলবে যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে তার অনেক বেশি কষ্ট হয়, তাই না? বা হচ্ছে সে দুর্বল দুর্বল অনুভূত হয়, তার বুকটা ধড়ফড় করে। দেখেন প্যালপিটেশন ব্যাপারটা হচ্ছে আমাদের ট্যাকিকার্ডিয়া যে টার্মটা, ট্যাকিকার্ডিয়া যখন পেশেন্ট ফিল করে যে আমার বুকটা মনে হয় ধড়ফড় করতেছে অনেক বেশি, সেটাই আসলে হচ্ছে প্যালপিটেশন, কেমন? আর হেডেক, মাথা ব্যথা হবে, ডিজিনেস, মাথা ঘুরাবে, হ্যাঁ? এরপর বলে টিনিটাস, কানে ভন ভন করে, ডিমনেস, চোখে মানে ভালোভাবে দৃষ্টি পাচ্ছে না, ডিম হয়ে যাচ্ছে ভিশনটা। এরপরে ইনসোমনিয়া, অ্যানজাইনা, এই যা যা ব্যাপার ভাইয়া, এই সবই কিন্তু আমাদের অ্যানিমিয়ার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, কেমন? এখন সাইন কি কি পাবো আমরা? প্যালোর অফ দ্য কনজাংটিভা, স্কিন, মিউকাস মেমব্রেন এবং পাম অফ দ্য হ্যান্ড। কৈলনাকি, আচ্ছা এটা যদি আমাদের একটা আলাদা পয়েন্ট আছে, তারপর আমি বলে নিচ্ছি। কৈলনাকি হচ্ছে আমাদের নেইল গুলো স্পুন শেপড নেইল হয়ে যাবে, কেমন? তারপরে অ্যাঙ্কেলটা সোয়েলিং হয়ে যেতে পারে, পোস্চুরাল হাইপারটেনশন হতে পারে, যে পোস্চুরাল হাইপারটেনশন কি ভাইয়া, যে মনে করো সে শুয়ে আছে, শোয়া থেকে হঠাৎ দাঁড়ালে বা পোস্টার চেঞ্জ করলে তার হচ্ছে প্রেশারটা কমে যায়, এটাকে আমরা বলি পোস্টুরাল হাইপোটেনশন, কেমন? এরপরে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এই যে আমাদের মুখের গালের যে চিকের, হ্যাঁ, এখানে অ্যাঙ্গেল যে আছে, অ্যাঙ্গুলে আমাদের ইনফ্লামেশন, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস যেটা আমরা বলি, গ্লসাইটিস হতে পারে। তাহলে দেখেন অ্যানিমিয়ার আমরা ক্লিনিক্যাল সিমটম পড়লাম, সাইন পড়লাম, এবং অ্যানিমিয়া হচ্ছে আমাদের কোন কোন জায়গায় দেখবো, এবং অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন আমরা ওভারঅল পড়ে ফেললাম, কেমন? আমরা পারবো ইনশাল্লাহ। এরপর জন্ডিস, এটাও সেম আমরা আগে থেকে জানি, এটা হচ্ছে একটা, it is a clinical condition characterized by yellowish coloration of skin, sclera, mucous membrane due to increased bilirubin concentration in the blood. ওকে, নরমালি হচ্ছে আমাদের বিলিরুবিন লেভেল কত থাকে বলতো? এটা অনেকে আসলে ওইভাবে জানে না, যে অল্পই থাকে, 0.23 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, বা 0.2 বা 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন যদি ক্লিনিক্যালি জন্ডিস কখন বলা হবে? যদি বিলিরুবিন কনসেন্ট্রেশন গ্রেটার দেন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, কেমন? এখন টাইপস অফ জন্ডিস আমরা কি জানি? প্রি হেপাটিক, হেপাটিক এবং পোস্ট হেপাটিক। প্রি হেপাটিক মানে কি? ব্যাপারটা হচ্ছে আমাদের হেপাটিক বা কনজুগেশন আগেই আমাদের জন্ডিসটা হবে। এটা কেন হয়? সাধারণত আমাদের হিমোলাইটিক যে জন্ডিসটা, সেটা আসলে প্রি হেপাটিক জন্ডিস। আর হেপাটোসেলুলার মানে আমাদের এই যে আপনারা জানেন যে ভাইরাল হেপাটাইটিস, হ্যাঁ, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, এরপর হচ্ছে অ্যালকোহলিক যে লিভার, হ্যাঁ, এর কারণে লিভারের সেলগুলো ইনজুরি হয়, হেপাটোসেলুলার হয়। আর অবস্ট্রাক্ট হচ্ছে আমাদের ভাইল পাথওয়ে, হ্যাঁ, যেমন হচ্ছে কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন,
এরপর আমাদের হচ্ছে যে কোনো স্টোন যদি থাকে, হ্যাঁ, বা হচ্ছে কোনো ফিকোলিথ যদি থাকে বা কোনো ধরনের আমাদের আদার অবস্ট্রাকশনে যে কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা যে জন্ডিস হবে সেটা হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস। কেমন? তাহলে আমরা জন্ডিসের টাইপস বললাম এবং সাইট ফর এক্সামিনেশন। আচ্ছা, আমরা জন্ডিসের কোন কোন সাইট দেখি? আমাদের আপার স্ক্লেরায় দেখি আমরা জন্ডিস, ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাঙে দেখি, নেইল বেডে দেখি এবং পাম অফ দ্য হ্যান্ডসে আমরা দেখে থাকি। কেমন? এবং পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখাতে হবে। এখন এখানে অলরেডি লিখেছে, তারপরে ব্যয় পড়ি। হিমোলাইটিক জন্ডিস কেন হয়? এই যে সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস, ম্যালেরিয়া, স্নেক ভেনম, ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন, এরিথ্রোব্লাস্টোসিস ব্লাস্টোসিস ভিটালিস। দেখো, থ্যালাসেমিয়া বা এগুলোতে আসলে হয় কি, এগুলোতে অ্যাবনর্মাল যে আমাদের হিমোগ্লোবিন চেইনটা তৈরি হয়, এটা কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যায়। এখন দেখেন আমাদের নর্মালি আরবিসি লাইফ স্প্যান কত, 120 ডেজ। তো এরা হচ্ছে একটা হচ্ছে আর্লি ডিস্ট্রাকশন হবে, তাহলে আর্লি ডিস্ট্রাকশন হলে স্বাভাবিকভাবে এদেরকে লিভার প্রপারলি কনজুগেট করতে পারবে না, প্রচুর আনকনজুগেটেড বিলিরুবিন কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে বোন ম্যারো থেকেও তাদের একটা ডিস্টার্বেন্স হবে, সেখানে তার ফাংশনিং যে আরবিসি সেগুলো তৈরি করে পাঠাতে পারবে না, যে কারণে স্প্লিনে যখন যাবে, স্প্লিনে গেলেই এসব নন ফাংশনিং আরবিসি কে দেখে স্প্লিন বলে, আরে এরা তো আমার পরিচিত সেই আরবিসি না, তখন স্প্লিন ডিস্ট্রয় করা শুরু করে। এখন দেখো, আহ একটা মনে রাখবা যে যখন হচ্ছে কেউ ব্যায়াম করে বা শরীর এক্সারসাইজ করে, তখন কিন্তু তার ওই মাসেলটা কি হয়, হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া, আমরা যেটা প্যাথোলজিতে পড়েছি বা পড়বো ইনশাল্লাহ। তো এখানে আসলে ব্যাপারটা এরকমই, যে যখন এই যে স্প্লিনকে এত বেশি কাজ করতে হচ্ছে, এত বেশি রেড সেলকে সে ডিস্ট্রাকশন করে দিতে হচ্ছে, তার কারণে স্প্লিনটা অনেক বড় হয়ে যাবে, স্প্লেনোমেগাল হবে। এবং আমাদের থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা তিনটে ট্রায়াড বলি, যে অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি। যদি একটা পেশেন্ট অ্যানিমিয়া, জন্ডিস এবং স্প্লেনোমেগালি নিয়ে আসে, তাহলে তোমাকে, এবং যদি তার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তার ফ্যামিলি তো এরকম কারো ছিল, তাহলে নিঃসন্দেহে চোখ বুজে আপনার বলে দিবেন তার এটা হচ্ছে হেরেডিটারি হেমোলাইটিক ডিজিজ অর থ্যালাসেমিয়া। কেমন? আচ্ছা, ঠিক আছে। এছাড়া আমাদের এসব কারণ হতে পারে। হেপাটোসেলুলার জন্ডিস কেন হয়, এটা ভাই বলেছি অলরেডি। অবস্ট্রাকটিভ জন্ডিস কেন হয়, এটাও মোটামুটি বলা হয়ে গেছে। এখন তার মানে আমরা 8টা পয়েন্ট কিন্তু দেখে পেলাম। এখন সায়ানোসিস। সায়ানোসিস কিছু না, একটা ব্লুইশ ডিসকালারেশন অফ স্কিন অর মিউকাস মেমব্রেন ডিউ টু এক্সেসিভ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড। অর্থাৎ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন যখন অনেক বেশি বেড়ে যায়, তখন সেটা আসলে কি, আমাদের সায়ানোসিস। এটা দুই ধরনের আমরা জানি, সেন্ট্রাল এবং পেরিফেরাল। সেন্ট্রাল সায়ানোসিস আসলে কি? এটা হচ্ছে আমাদের যখন অক্সিজেশন অফ দ্য ব্লাড ইজ ডিফেক্টিভ, অর্থাৎ যখন অক্সিজেশন ব্লাড প্রপারলি হইতেছে না বা এটা বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। যেমন অ্যাকুইট ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেভিয়ার নিউমোনিয়া, ক্রনিক ব্রঙ্কাইটিস, পালমোনারি ইনফেকশন। এরপরে আমরা বাচ্চাদের বিভিন্ন অ্যানোমেলি হয়, আপনারা জানেন হয়তো, শান্ট অ্যানোমেলিস, এএসডি, বিএসডি, পিডিএ, হ্যাঁ, প্যালোস্টেট্রোলজি, হার্ট ফেলিউর। এক্ষেত্রে সেন্ট্রাল সায়ানোসিস, যেটা আমরা কোথায় দেখি বলতো? টাঙে দেখি, আমরা একটু পরে দেখবো। আর এটা এই যে টিপ অফ দ্য টাঙে আমরা দেখি, হ্যাঁ। আর পেরিফেরাল সাইনোসিস হচ্ছে ইমপেয়ার্ড পেরিফেরাল সার্কুলেশন, যেমন অনেক বেশি ভ্যাসোকনস্ট্রিকশন হয়েছে যখন এক্সপোজার টু কোল্ড এর কারণে, তখন কিন্তু একবারে হাতে পায়ের আঙ্গুলগুলো একবারে কি হয়ে যাবে বলতো? নীল হয়ে যাবে, ব্লুইশ হয়ে যাবে, তাই না? আর্টেরিয়াল অবস্ট্রাকশন যে হয়, অ্যাথেরোমা হবে। আর লো কার্ডিয়াক আউটপুট হয় আমাদের হার্ট ফেলিউর বা অ্যাওরটিক স্টেনোসিস, ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে ইন্সপেকশন করব? টিপ এন্ড এলা অফ নোজ দেখবো, এয়ার লোবেল দেখবো, লিপস, ফিঙ্গার এন্ড টোজ দেখবো, নেইল বেড দেখবো। কেমন? তাহলে হচ্ছে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এখন in severe anemia, cyanosis cannot be seen because more than 5 gram percent deoxygenated hemoglobin is required to produce cyanus. বুঝতে পারছেন কি? অর্থাৎ যখন অনেক বেশি অ্যানিমিয়া হয়ে যায়, যে 5 গ্রামেরও কমে আছে, তখন কিন্তু আমরা সায়ানোসিস বুঝতে পারবো না, কারণ সায়ানোসিস হওয়ার জন্য হিমোগ্লোবিন পরিমাণ 5 এর বেশি হওয়া প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ইডেমা দেখবো। এখন ইডেমা ব্যাপারটা অনেকেই বোঝে না। ইডেমা হচ্ছে অ্যাবনর্মাল অ্যান্ড এক্সেসিভ অ্যাকিউমুলেশন অফ ফ্রি ফ্লুইড। খুব ইম্পর্টেন্ট, এই ফ্রি ফ্লুইড কথাটা অবশ্যই আপনাদের কি করতে হবে? উল্লেখ করতে হবে, ফ্রি ফ্লুইড, হ্যাঁ। আচ্ছা, এই ফ্রি ফ্লুইডটা যখন জমা হবে, তখন সেটাকে আমরা ইডেমা বলছি। এখন ইডেমা কয় ধরনের আমরা জানি, অনেকভাবে ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু এক্সটেন্ট, লোকালাইজড, জেনারেলাইজড, অথবা আবার পিটিং, নন পিটিং। এরপরে অ্যাকর্ডিং টু নেচার অফ ফ্লুইড আমরা এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ এভাবে ভাগ করতে পারি। আচ্ছা, তো এখানে মনে রাখবেন, মনে রাখার একটা টেকনিক বলি। এক্সুডেটিভ, এক্সুডেটিভ আসলে কি হয়? ইনফ্ল্যামেশন যখন হয়, ইনফ্ল্যামেশন যখন হবে ভাইয়া, তখন কিন্তু আমাদের যে সেলটা পোর হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, সেলের মাঝখানে যে গ্যাপটা বেশি হয়ে যায়, তখন কিন্তু ইজিলি বড় বড় প্রোটিন গুলো বের হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, এক্সুডেটিভ ইডেমায় কিন্তু আমাদের প্রোটিন বেশি থাকে, আর ট্রান্সুডেটিভ ইডেমায় ফ্লুইড বেশি থাকে, এটা মনে রাখবেন, হ্যাঁ। এখন জেনারেলাইজড ইডেমার কারণ কি? হার্ট ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক লিভার ডিজিজ, ম্যালনিউট্রিশন। আর লোকালাইজড আমাদের ইডেমা যেটা, বা নন পিটিং বা ইউনিল্যাটারাল ইডেমা যেটা, তার কারণ হচ্ছে যেমন আপনার ডিবিটি বা ভেনাস অবস্ট্রাকশন নাম শুনেছেন, ফাইলারিয়াসিস, লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের নাম শুনেছেন, হ্যাঁ, সফট টিস্যু ইনফেকশন, সেলুলাইটিসের নাম শুনেছেন। তাহলে এগুলি হচ্ছে আমাদের
মূলত আমাদের লোকালাইজড এডিমা কজ কেমন, আর ওটা হচ্ছে জেনারেলাইজ ওভারঅল পুরো শরীরই হবে কেমন। আচ্ছা এই দেখো এখন খুবই গুরুত্বপূর্ণ, আমরা হ্যান্ড নিয়ে আলোচনা করবো। দেখো ভাইয়া, হ্যান্ড থেকে কিন্তু তুমি ডোরোপনাস একজন পেশেন্টের সাথে আমরা যখন হ্যান্ডশেক করব, যদি দেখি তার হাতটা ওয়ার্ম সুইট হ্যান্ড, তাহলে সাসপেক্ট করব তার হয়তো হাইপারথাইরয়েডিজম হাতে থাকতে পারে। যদি এরকম হয় কোল্ড হ্যান্ড উইথ কোল্ড স্কিন, তাহলে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আবার এরকম হতে পারে কোল্ড অ্যান্ড সুইটি হ্যান্ড অ্যাংজাইটি, এটা কিন্তু আমাদের অনেকেরই আছে। যখন দুশ্চিন্তা বা বিশেষ করে প্রপের ভাইবার বোর্ডে যাওয়ার আগে প্রত্যেকের হাতটা ঠান্ডা এবং ঘর মাখতে হয়েছে, তাই না? ঠিক আছে। এরপরে ইম্পর্টেন্ট সাইন ইন দ্য নেইল, আমরা নেইলের কি কি সাইন দেখবো, মানে আমরা এখন তো ওভারঅল হ্যান্ডের কি কি পয়েন্ট এটা দেখতে পাচ্ছি। ক্লাবিং খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ক্লাবিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ক্লাবিং এ কি হয়, আমাদের নর্মাল নেইল এবং নেইল বেড, আচ্ছা নেইল এবং নেইল বেডের ভিতরে তোমরা জানো যে একটা অ্যাঙ্গেল আছে, হ্যাঁ? এই অ্যাঙ্গেলটা কিন্তু অবলিটারেট হয়েছে, কারণ কি নেইল বেডটা একটা ফ্লাকচুয়েশন হয়ে যায় এবং ইনক্রিজ নেইল কার্ভেচার ইন লেটার স্টেজ। এটা শ্যামরথ উইন্ডো একটা পরীক্ষা আছে, এই পরীক্ষার মধ্যে আমরা প্রমাণ করি, হ্যাঁ? ঠিক আছে, শ্যামরথ উইন্ডো ফ্লাকচুয়েশন টেস্ট আমরা এগুলোর মাধ্যমে দেখতে পারি। ক্লাবিং কেন হয় মনে রাখবা, ম্যাক্সিমাম যেই জায়গাগুলোতে আমাদের সাপুরেশন হয় বা আমাদের অ্যাবসেস থাকে, এই ধরনের কন্ডিশন আমাদের ক্লাবিং হয়। যেমন দেখো লাং ক্যান্সার, ব্রোঙ্কিয়েক্টাসিস, লাং অ্যাবসেস, এমপায়ামা, পাস, সিস্টিক ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস, অ্যাডভান্স পালমোনারি টিবি, এগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের পার্ট। আর সিবিএস এর যদি সায়ানোটিক হার্ট ডিজিজ যদি থাকে ভাইয়া, এরপর আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যদি থাকে, তাহলে হতে পারে জিআইটি তে কি কি কারণ হতে পারে, সিরোসিস, আইবিডি তে হতে পারে। আচ্ছা ডিফারেনশিয়াল ক্লাবিং, প্রেজেন্স অফ ক্লাবিং ইন টোস বাট নট ইন ফিঙ্গার্স, মনে করো টো মানে কি, মনে করো বড় যে গ্রেট টো, সেখানে আমাদের ক্লাবিং আছে কিন্তু অন্যান্য আঙ্গুলে নেই, এটার কারণ কি হতে পারে, পিডিএ বা আমাদের আমরা এটা সবাই জানি পেটেন্ট ডাক্টাস আর্টারিওসিস, বাচ্চাদের যে হার্টের একটা প্রবলেম হয়, কোয়ার্কটেশন বা অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে হতে পারে, অ্যাওর্টিক অ্যানিউরিজম, এসব কারণে আমাদের ডিফারেনশিয়াল ক্লাবিং আমরা চিন্তা করতে পারি। কোলিনাকে কিভাবে বলেছি, এটা যে কন্ডিশন হয় নেলস আর সফট থিন ব্রিটল স্পুন শেপড হয়ে যাবে, নর্মাল কনভেক্সিটি ইজ লস্ট এন্ড রিপ্লেসড বাই কনকেভিটি কেমন। তাহলে এটার কারণ কি বলতো, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা ঠিক আছে, কোলিনাকে এটা দেখতে অনেকটা স্পুন শেপড হয়ে যাবে এবং কারণটা আমাদের জানতে হবে। লিকোনাইকে মানে নখটা সাদা হয়ে যায়, আমাদের অনেকেরই নখ সাদা হয়ে যায়। তো সাদা হলে অনেকে চিন্তা করে কি এটা কি ভাগ্যবান হওয়ার লক্ষণ বা দুর্ভাগ্যের লক্ষণ, এই ধরনের আসলে অনেকে চিন্তা করে, বাট মনে রাখবেন নখ সাদা হয়ে যাওয়া কিন্তু একটা রোগের কারণ, তাই না? যেমন লিউকোনিকিয়া টোটালিস যদি সিরোসিস অফ লিভার হতে পারে, এবং লিউকোনিকিয়া আমাদের পাংটেট, যদি এগুলো আপনাদের খুব বেশি লাগবে না, তারপর আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে সহজ করে বলি, যেখানেই আমাদের অ্যালবুমিন লস সেখানেই লিউকোনিকিয়া দেখা যাবে। এখন দেখো সিএলডি বা ক্রনিক লিভার ডিজিজে অ্যালবুমিন সিনথেসিসে প্রবলেম হয়, অ্যালবুমিন কমে যায়, এবং নেফ্রোটিক সিনড্রোমে নেফ্রো মানে প্রোটিনুরিয়া মানে ওখানেও প্রোটিন কমে যায়, তাহলে উভয় ক্ষেত্রে লিউকোনিয়া হবে। এখন আপনি আলাদা করবেন কিভাবে, এই প্রশ্নটা কিন্তু ভাইবা বোর্ডে খুবই খুবই একটা ফেভারিট প্রশ্ন, যে লিউকোনিয়া যদি সিএলডি তে হয় তাহলে স্বাভাবিকভাবে ভাইয়া বলবেন সিএলডি এর কিছু স্টিগমেটা আছে, জন্ডিস, আমাদের এরপর আমাদের এখানে স্পাইডার নেভি থাকবে, হেপাটিক ফেসিস থাকবে, অ্যাসাইটিস থাকবে, এরকম বেশ কিছু ব্যাপার থাকবে সিএলডির সাথে। আবার নেফ্রোটিক সিনড্রোমের সাথে আপনি দেখবেন যে ওখানে আমাদের ইয়া থাকবে, নেফ্রোটিক সিনড্রোম তার যে ফেশিয়াল পাফিনেস থাকবে, হ্যাঁ? এরপর হচ্ছে তার অ্যাবডোমেন ডিস্টেশন থাকতে পারে, তার হচ্ছে আহ মানে এরকম কিছু ফিচার থাকবে, যেই ফিচার গুলো দিয়ে আমরা আলাদা করবো, উভয় ক্ষেত্রে যদিও লিখো নাকি, বাট এরকম বেশ কিছু ফিচার দিয়ে আমরা আলাদা করবো, সেটা আমরা ইনশাল্লাহ ক্লিনিক্যাল ক্লাসগুলো যখন আমাদের হবে আমরা সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা ক্যাপিলারি রিফিলিং দেখবো আমরা, রিফিলিং দেখবো, পালপ অফ দ্য ফিঙ্গার সায়ানোসিস অ্যানিমিয়া জন্ডিস দেখতে পারি আমরা, পাম অফ দ্য হ্যান্ড অ্যানিমিয়া জন্ডিস সায়ানোসিস দেখবো, আদার্স। আচ্ছা এখন ট্রেমর খুব ইম্পর্টেন্ট ভাইয়া, ফাইন ট্রেমর কোথায় পাবো, অ্যাংজাইটি থাইরয়েডক্সি, মানে ট্রেমর মানে ট্রেমব্লিং কাঁপা, ছোটবেলায় ওই যে ভূতের গল্প শুনেছেন না, যে ভূতের গল্প শুনে ট্রেমব্লিং হয়, ওরকম আর কি ট্রেমর। আর রেস্টিং ট্রেমর হয় পার্কিনসন ডিজিজ, তার মানে পার্কিনসনে আর আছে, রেস্টিং এ আর আছে, পার্কিনসন রেস্টিং। ফ্ল্যাফিং, ফ্ল্যাফিং এ এফ আছে ফেইলিউর, দেখো লিভার ফেইলিউর, রেনাল ফেইলিউর, রেসপিরেটরি ফেইলিউর, সকল ফেইলিউরের সাথে ফ্ল্যাফিং মিলবে। ইন্টেনশন ট্রেমর হচ্ছে সেরিবেলার লিশনে পাবো, এবং কিছু ড্রাগস যেমন সেলবিউটামল, অনেকেরই কিন্তু অ্যাজমা সমস্যা থাকে, তাহলে সেলবিউটামল যারা নেয় তাদের ক্ষেত্রে কিন্তু তারা ট্রেমর হতে পারে। আচ্ছা মাসেল ওয়েস্টিং অফ দ্য হ্যান্ড হতে পারে, যেমন ক্ল হ্যান্ড, আলনার নার্ভ পালসিতে আমরা ক্ল হ্যান্ড দেখতে পাই। এছাড়া আমাদের হাইপোক্যালসিয়ামেতে টিটেনি হতে পারে, এরপর রেডিয়াল নার্ভ ইনজুরি হলে রিস্ট ড্রপ হতে পারে, ডুফুইটেন কন্ট্রাকচার হতে পারে, কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, সোয়ান নেক ডিফর্মিটি, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এগুলোতে হতে পারে কেমন। ঠিক আছে, পিগমেন্টেশন দিয়ে আজকে শেষ শেষ করবো, অনেকের বিটিলিগো অ্যালবিনিজম আছে, এই 12টা পয়েন্ট আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা হচ্ছে বাকি 12টা পয়েন্ট পর শেষ করবো।
তো আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।